বন্ধুরা, আরজিকর কাণ্ড নিয়ে আজকে সুপ্রিম কোর্টে শতপ্রণোদিত মামলা ছিল প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে, এবং সেই দিকে গোটা দেশেরই লক্ষ্য ছিল। কেননা এর আগে ডিওয়াই চন্দ্রচূড়ের এজলাসে বা সুপ্রিম কোর্টে যেসব মামলা গেছে, যেখানে এই রাজ্যের রাজ্য সরকার বিপদে পড়তে পারে বা এই রাজ্যের শাসক দলের নেতা নেত্রীরা বিপদে পড়তে পারে, সেখানে সুপ্রিম কোর্টের যা অ্যাটিটিউড দেখা গিয়েছিল সেই জায়গা থেকে কিন্তু অনেক প্রশ্ন রেজ করেছিল। এবং তাই সাধারণ মানুষের মনের মধ্যে এই প্রশ্নটাই উঠছিল, যেখানে মমতা পুলিশের হাত থেকে তদন্তভার নিয়ে সিবিআইয়ের হাতে দেওয়া হয়ে গেছে। কোর্ট মনিটর, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি খোদ মনিটর করছেন এই তদন্তের, এবং সেখানে সিবিআই ইনভেস্টিগেশন যেদিকে যাচ্ছে তাতে সকলেই বলছেন যে একটা পজিটিভ জায়গা, যেটা রাজ্য সরকার করতে চাইছিল, যে ওই একজন স্কেপগোটকে তুলে এনে সঞ্জয় রায়কে নিয়ে এসে বলছে যে এই মূল অভিযুক্ত সে নয়, সন্দীপ ঘোষ এর পিছনে রয়েছে এবং বড় নেক্সাস রয়েছে। সেই সমস্ত কিছু নিয়ে তদন্ত চলছে। সেখানে সুপ্রিম কোর্ট কেন এর মাঝখানে ঢুকতে চাইছে? তাদের ইন্টেনশন কি তাহলে এই মমতা সরকারকে বাঁচানো, যাতে তারা অস্বস্তিতে না পড়ে? কিন্তু আজকে যে মামলা হলো, সেই মামলাতে দেখা গেল কার্যত ঝড় তুলে দিলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, এবং মমতা সরকারের মুখোশটা কার্যত খুলে দিলেন। কেন এটাকে আত্মহত্যার ঘটনা বলে চালানোর চেষ্টা হয়েছে? কেন এফআইআরে এত ডিলে হয়েছে? মমতা পুলিশের ভূমিকা কেন বারবার প্রশ্নের মুখে পড়ছে? যারা মূল অপরাধী তাদের ধরার চেষ্টা না করে, যারা সুধীজন সমাজ, শুভবুদ্ধি সম্পন্ন যারা প্রোটেস্ট করছে, তাদের উপর রাষ্ট্রশক্তি প্রয়োগ করে, বল প্রয়োগ করে দমন পীড়নের চেষ্টা করছে? কেন এখানকার ডাক্তারদের জন্য অ্যাডিকুয়েট সিকিউরিটি নেই? একাধিক প্রশ্ন তুলে দিল, এবং সেখানে মমতা সরকারের, মমতা প্রশাসনকে কার্যত বেআব্রু করে ছেড়ে দিল আজকে সুপ্রিম কোর্ট। যদিও সুপ্রিম কোর্টে রাজ্য সরকারকে যিনি ডিফেন্ড করছিলেন, সেই কপিল সিব্বাল, তিনি ওই বৃদ্ধ মেহের আলীর মতো হাতে তালি দিয়ে সব ঝুট হ্যায় বলে জোর গলায় বলার চেষ্টা করছিলেন। কিন্তু ওই 14 আগস্ট, 15ই আগস্ট মধ্যরাত্রে যে গুন্ডা বাহিনী ঢুকে তছনছ করে দিল, সেইটা দিয়েই কিন্তু কার্যত সিজেআই চন্দ্রচূড় তিনি কিন্তু কোণঠাসা করে দিলেন রাজ্য সরকারকে। ফলে রাজ্য সরকারের মুখ পুরল সুপ্রিম কোর্টে, এবং যে আশঙ্কা সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি নিয়ে হচ্ছিল, সেই আশঙ্কা তো দূর হলোই, তার পাশাপাশি একাধিক কিন্তু পজিটিভ আউটকাম আজকে সুপ্রিম শুনানিতে হলো। কি হলো এই দীর্ঘ শুনানিতে, অবশ্যই করে আপনাদের সামনে রাখবো এই প্রতিবেদনে। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, এই মামলাটি আজকে লিস্টিং ছিল 10:30টার সময়, এবং যেহেতু সারা ভারতবর্ষেরই নজর ছিল এদিকে, দেখছিলাম বিশাল পরিমাণ মানুষ অনলাইনে কিন্তু এই মামলাটি শোনার চেষ্টা করছিল। যাই হোক, 10:30টায় নয়, 11:13 নাগাদ বিচারপতিরা এলেন এবং এই মামলার শুনানি শুরু হলো। আমি তো তার আগে একটু অবাক হয়ে গিয়েছিলাম, কেননা দেখছিলাম সেখানে অভিষেক মনু সিংভি, কপিল সিব্বাল, তারা সব রয়েছেন। তো আমি ভাবলাম যে বাবা, এত কিছু করছে, মানে পুরো ব্যাপারটা না ঘেঁটে যায়। পরে দেখলাম অভিষেক মনু সিংভি ছিলেন অন্য একটা মামলা নিয়ে, তার কোনো এক ক্লায়েন্টের 150 কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে, সেইটা নিয়ে কিছু বলতে এসেছিলেন, তারপর তিনি চলে গেলেন। কিন্তু কপিল সিব্বাল তিনি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে ডিফেন্ড করছিলেন। অন্যদিকে মানে যারা বাদীপক্ষের ছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন কেন্দ্রের সলিসিটর জেনারেল যিনি তুষার মেহতা, তিনি ছিলেন, এবং তিনি মাঝে মাঝেই কপিল সিব্বালকে সুন্দর করে ঠুকতে শুরু করলেন। এবার প্রধান বিচারপতি মামলা শুরু করে বললেন যে এটা শুধুমাত্র একটা রেপ, একটা মার্ডার সেই হিসেবে এখানে দেখছি না। পুরো ঘটনার আবর্তনে যেটা এসেছে, সেখানে ডক্টরদের, স্পেশালি উমেন ডক্টরদের যে সেফ কন্ডিশন সারা ভারতবর্ষ জুড়ে, সেই জায়গাটায় আমরা এই ব্যাপারটা নিয়ে শুনছি। সাথে কপিল সিব্বাল, ওই তো বললাম যে সব কিছুতে সব ঝুট হয়, তিনি তাড়াতাড়ি ঢুকে বললেন যে না, আমরা এই আইডেন্টিটি রিভিলিং করছে, এই জন্য আমরা 50টা এফআইআর করেছি, এসব করে তিনি বলতে শুরু করলেন। যেই এই কথা তিনি বলতে চেয়েছেন, সাথে কিন্তু প্রধান বিচারপতি তাকে চেপে ধরেন। বলছে যে আপনারা এই যে মামলাটা সুইসাইড বলে চালানোর চেষ্টা করেছিলেন, এরকম একটা রিপোর্ট আসছে, কেন পেরেন্টসদের দেখতে দেওয়া হয়নি? কেন মধ্যরাত অবধি, পরের দিন মধ্যরাত অবধি কোনো এফআইআর কেন করা হয়নি? এইগুলো দিয়ে কোনো উত্তর দেন। তখন কপিল সিব্বাল সবগুলো ওই না সব ফেক, এগুলো একটাও সত্যি নয়, আমাদেরকে মিথ্যে কথা বলা হয়েছে। তখন জিজ্ঞেস করেন যে আপনারা এফআইআর কখন করেছেন? বলছে এই মাঝরাতে এফআইআর করেছে, এই তথ্যটাই ভুল, আমরা দুপুরবেলায় 12:30টার সময় এফআইআর করেছি।
তখন আরেকজন যিনি বিচারপতি ছিলেন পেরদিওয়াল সাহেব, তিনি বললেন যে কখন করেছেন, এক্স্যাক্ট টাইমটা দিন তো আমাকে। তখন বলছেন যে দুপুর 12:30টার সময় একটা আনন্যাচারাল ডেথের কেস পুলিশ রেজিস্টার্ড করে। তখন তিনি সাথে সাথে ধরেন যে আনন্যাচারাল ডেথ এটা কখনো এফআইআর হতে পারে? এটা তো পুলিশ রিপোর্ট। এফআইআর কখন হয়েছে? কে করেছে এফআইআর? তখন বলেন যে এফআইআর, দুটো এফআইআর হয়েছে। একটা হচ্ছে যে মৃতের পরিবার, মৃতের বাবা, এবং আরেকটা হচ্ছে কলেজের যিনি ভাইস প্রিন্সিপাল ছিলেন তিনি। সাথে সাথে আবারও তাদেরকে চেপে ধরা হয় যে একটা কেসে দুটো এফআইআর কী করে হয়? কোন এফআইআরটা গ্রাহ্য হয়েছে সেটা বলুন। তখন বলা হয় যে যেটা মৃতার বাবা, তার যে এফআইআর সেটাই ধার্য হয়েছে। সেটা কখন হয়েছে? সেটা হয়েছে রাত 11:45 PM। AM না PM সেটা ঠিক করে বলুন, ওই এম করে বললে হবে না। তখন বলছে 11:45 PM। বলছে ঘটনা যেদিন ঘটেছে তার পরের দিন 11:45 PM মৃতার বাবা এফআইআর করেছে, সেই এফআইআরটা আপনারা ধরে তদন্ত করছেন পরের দিন রাত্রে। তখন বলছে মৃতার পরিবার, তারা তো অ্যাকচুয়ালি তখন একটা মর্নিং স্টেটে ছিল, শোকগ্রস্ত ছিল, কি করবে না করবে তারা বুঝতে পারছে না, আপনারা যা পারুন তাই করতে বলছে। এমনকি তাদের যে ডিমান্ড ছিল ম্যাজিস্ট্রেট নিয়ে আসতে হবে, দিয়ে এই অটোপসিটা করতে হবে, মানে পোস্টমর্টমটা করতে হবে, আমরা সেটাও করেছি। তখন প্রধান বিচারপতি চেপে ধরে বলেন যে একজন বাবা, একজন মা তার সন্তানকে হারিয়েছে, এটা শকিং, এবং তারা মর্নিং স্টেটে থাকবে এটা খুব সাধারণ কথা। কিন্তু কলেজের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল কী করছিল? আর এই প্রিন্সিপাল বলতে মনে পড়লো, আপনারা এই প্রিন্সিপাল রিজাইন করতে চেয়েছিল, তাকে প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছে, কিছুক্ষণের মধ্যে অন্য জায়গায় দেওয়া হয়েছে। না না, ও এখন হাইকোর্টের নির্দেশে ছুটিতে গেছে। আরে এখন তো গেছে, আপনারা তখন কি করছিলেন? কেন তাকে প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছে? কে এই প্রিন্সিপাল? কেন আধিক্ষেতা? একদম পুরোপুরি সেই জায়গাটায় চেপে ধরেন এবং তারপর বলেন যে আপনাদের পুলিশ কতখানি অকর্মণ্য অপদার্থ দেখুন, যে ডাক্তাররা ধর্নায় বসেছে, প্রোটেস্ট চলছে সারা দেশ জুড়ে, সেই অবস্থায় একদল গুন্ডা ঢুকে ভ্যান্ডালাইজ করলো, আর পুলিশ কি করছিল? তখন বলে যে না, 7,000 লোক ঢুকে গেছে, আমরা কি করব, পুলিশ তো প্রথম থেকে চেষ্টা করছিল, সেখানে 150 পুলিশ ছিল, এত লোক থাকবে। এত লোক থাকবে মানে 7,000 লোক ঢুকে যাচ্ছে, ইন্টেলিজেন্সের কোনো খবর নেই। কমপ্লিট ল অর্ডার ফেলিওর পশ্চিমবঙ্গে, কমপ্লিট ইন্টেলিজেন্স ফেলিওর। মানে চন্দ্রচূড় সাহেব যে এইভাবে চেপে ধরবেন এবং রাজ্য সরকারকে এইভাবে বেআব্রু করে দেবেন, এই জায়গাটা কিন্তু কিছুতেই বোঝা যায়নি। এবং এই মামলায় সিবিআই তদন্ত হয়েছে, সেখানেও তিনি কোনো হস্তক্ষেপ করেননি, যেটা নিয়ে আশঙ্কা ছিল, যে তিনি বলেছিলেন সিবিআই তদন্ত সহ সমস্ত বিষয়টা দেখা হবে। শুধু এইটুকুনি বলেছেন যে সিবিআই আগামী বৃহস্পতিবার 22 তারিখ তারা স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে। এরপর যে জায়গাটা বলেন, যেটা আমার মনে হয় খুবই অভিপ্রেত জায়গা, তবে এখানে আরেকটা জিনিস মেনশন হলে ভালো হতো, যাক সেটা পরে বলছি। যেটা তিনি বলেন যে একটা ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করা হবে এবং সারা দেশের ডাক্তারদের সঙ্গে কথা বলে ওয়ার্ক সেফটি মেজার তারা ঠিক করবেন। এবং তার পরবর্তীকালে এই ন্যাশনাল টাস্ক ফোর্সে কারা থাকবে, 10 সদস্যের একটা কমিটি তারা কিন্তু গঠন করে দেন। এবং এই জায়গা থেকে মৃতার দেহ, আরেকটা প্রশ্ন তারপর করতে শুরু করেন। মানে এরপর কিছুটা সময় যায় এবং তারপর এই যখন কমিটিগুলো ঘোষণা হচ্ছে, তারপর বলেন যে এই যে এফআইআরটা পুলিশের কাছে গেছে, সেটা হচ্ছে মৃতার দেহ হস্তান্তর কখন হয়েছে? বলে এই সন্ধ্যের দিকে হয়েছে। তাহলে সন্ধ্যের দিকে হস্তান্তর হলো, সেই মৃতার দেহ সৎকার হয়ে গেল, তারপর তার বাবা এফআইআর করলো যে শকিং স্টেটে ছিল, তাহলে এই প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল কে করছিল? এই জায়গা থেকে কেন পুলিশের কোনো রকম কোনো অ্যাক্টিভিটি আমরা দেখলাম না? যদি এই প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল নাই করে থাকে, পুলিশ কেন তাদের কাছ থেকে গিয়ে রিপোর্টটা নিয়ে এই এফআইআরটা করে তদন্ত শুরু করলো না? এই অবস্থাতে সলিসিটর জেনারেল তুষার মেহতা একটা মারাত্মক তথ্য সুপ্রিম কোর্টের সামনে দিয়ে দেন। বলে যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ পুলিশে যাকে ডিজি করে রেখে দিয়েছে মমতা ব্যানার্জি, সেই তিনি একজন টেন্টেড ডিজি। তার বিরুদ্ধে ইতিমধ্যেই সারদা কেসে মামলা চলছে এবং সবথেকে বড় কথা, এটা একটা টেম্পোরারি পোস্টে রেখে দেওয়া হয়েছে দীর্ঘদিন ধরে। তার ফলেই পশ্চিমবঙ্গের যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান ঠিক নেই, তার ফলেই যে পশ্চিমবঙ্গে ইন্টেলিজেন্স ফেল করছে, এটা কি রাজ্য সরকার অস্বীকার করতে পারে? তখন সাথে সাথে ওই মেহের আলীর মতো আবারও কপিল সিব্বল লাফিয়ে ঝাঁপিয়ে বলেন, কেননা না হলে তো আবার ব্যাটন খেতে হবে মমতা ব্যানার্জির কাছে। তিনি বলেন যে পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে যেখানে প্লেস অফ অকারেন্স এই কলকাতার কোনো সম্পর্ক নেই, এটা কলকাতা পুলিশের আন্ডারে, এবং কলকাতা পুলিশের যিনি ডিজি হয়ে আছেন
এই জায়গাটা কোনো রকমই কোনো অসুবিধা নেই, এই রকম তথ্য এখানে নিয়ে আসার কোনো মানে হয় না। তখন প্রধান বিচারপতি চেপে ধরেন যে যারা পিসফুল প্রোটেস্টার, যারা শান্তিপূর্ণ প্রতিবাদ করছেন, সাধারণ জনতা, তাদের উপর যদি আপনাদের রাজ্য সরকার মনে করে যে দমন পীড়ন করবে, সেটা কিন্তু চলবে না। বলে না, আমরা এরকম কোনো কিছু করছি না। বলে এরকম বহু বহু খবর আমাদের কাছে চলে এসেছে যে এই দমন পীড়ন চলছে, তাদের মুখ বন্ধ করার চেষ্টা করছে। তখন কপিল সিব্বল যথারীতি সেই ফেক নিউজ, যেটা মমতা ব্যানার্জি ছড়িয়ে দিয়েছেন তথ্যটা, সেইটা নিয়ে আসার চেষ্টা করেন যে যারা এরকম করছে তাদের বিরুদ্ধে হচ্ছে। তখন বলেন যে যারা ভ্যান্ডালিজম করছে, একটা কথা মাথায় রাখুন, একটা অকারেন্স হয়ে গেছে। রাজ্য পুলিশ কতখানি অকর্মণ্য অপদার্থ দেখুন, যে সেই প্লেস অফ অকারেন্সকে তারা সিকিওর করতে পারছে না। আপনাদের তো সবসময়ই জানা উচিত, যেখানে এতখানি ক্ষোভ রয়েছে মানুষের মধ্যে, গোটা দেশ জুড়ে যার প্রতিবাদ চলছে, সেখানে সেই জায়গাটাকে কাজে লাগিয়ে, সেই প্রোটেস্টটাকে কাজে লাগিয়ে এক শ্রেণীর গুন্ডারা এসে এই ধরনের বদমাইশি করবে, এটা তো সকলেই জানে। এটা খুব স্বাভাবিক, সব জায়গাতে হয়। সুতরাং সেই জায়গাটা প্রোটেকশন নেওয়ার জন্য পুলিশ কোনো রকম কিছু করেনি। কপিল সিব্বল বলে না না না, এগুলো সব ভুল তথ্য, এইগুলোর জন্যই আমাদের এই এফআইআরগুলো করতে হচ্ছে, আমাদের কাছে ভিডিও আছে, পুলিশ কি করেছে না করেছে তার সমস্ত কিছু দেবো। তখন তারপর ওই যেটা বলেন যে ঠিক আছে, 22 তারিখ তো সিবিআই রিপোর্ট জমা দেবে, তো সেই রিপোর্ট জমা দেওয়ার সময় পশ্চিমবঙ্গ সরকার, মানে কপিল সিব্বল বাহিনী, তারা কিন্তু এই যে ভ্যান্ডালিজমের তদন্ত করছে, সেই তদন্ত রিপোর্টেরও প্রোগ্রেস রিপোর্ট তারা কিন্তু ওই বৃহস্পতিবার দিন 22 তারিখের মধ্যে তাদেরকে জমা দিতে হবে। এরপর অটোপসি রিপোর্ট, মানে যেটা পোস্টমর্টেম রিপোর্ট, যেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে এবং কপিল সিব্বলও মেনশন করার চেষ্টা করেন, দেখুন এই যে বলা হচ্ছে পেলভিক বোন ভেঙে গেছে বা এইসব ঘটনা, সেসব কিচ্ছু নেই। তো বলে ঠিক আছে, আমাকে পোস্টমর্টেম রিপোর্টটা দিন, অটোপসি রিপোর্টটা দিন। তিনি বিস্তারিত পড়েন, তারপর ইনকোয়েস্ট রিপোর্ট যেটা আছে সেটাও তিনি বিস্তারিত পড়েন, এবং তারপর তিনি যখন রায়দান করতে যাচ্ছেন, তখন পশ্চিমবঙ্গের ডাক্তারদের একটি সংগঠনের তরফ থেকে একজন মহিলা আইনজীবী তিনি সেখানে বলেন যে আমার কিছু সাবমিশন আছে। সেটা হচ্ছে যে এই পশ্চিমবঙ্গ পুলিশ কতখানি অপদার্থ, কতখানি ব্যর্থ, অকর্মণ্য, এবং তাদেরকে কিভাবে ইনঅ্যাক্টিভ করে রেখে দেওয়া হয়েছে, তার একটা বড় প্রমাণ হচ্ছে এই প্রোটেস্টের দিন রাত্রে সেখানে দুটো, এই যে গুন্ডারা ঢুকেছিল তারা দুটো ভাগে ভাগ হয়ে যায়। একদল গুন্ডারা গিয়ে এমার্জেন্সি সহ বিভিন্ন বিভাগে ভাঙচুর করে তছনছ করে দেয়, যেখানে পুলিশকে খুঁজে পাওয়া যায় না। এবং 2 নম্বর যে জায়গাটা হচ্ছে, তারা হোস্টেলে চলে যায়। এই হোস্টেলে গিয়ে তারা সেখানকার যারা মহিলা রেসিডেন্ট আছে, মানে যারা প্রোটেস্ট করছিলেন, তাদেরকে থ্রেটনিং করে দেওয়া আসা হয় যে যে কাণ্ড ঘটেছে ওই নির্যাতিতার সঙ্গে, সেই কাণ্ডই ঘটাবেন। মানে যেটা উজ্জ্বল রাখেন বেসিক্যালি, যে ভিডিওগুলো অডিওগুলো ভাইরাল হচ্ছে, যেটা নিয়ে মমতা সরকারের খুব মাথা ব্যথা, এবং কলকাতা পুলিশকে দিয়ে যেটা সাধারণ মানুষের মুখ বন্ধ করানো হচ্ছে, যে রেপ করে দেওয়া হবে, তোরা খুব বার বেড়েছিস না, এসব প্রোটেস্ট করছিস, মমতা ব্যানার্জির এগেনস্টে কথা বলছিস, তোদেরও রেপ করে রেখে দেবো, এই যে জায়গাটা, এটাই কার্যত মেনশন করেন। এবং সেই ঘটনার ফলে ভয়ে কিন্তু সকলেই হোস্টেল ছেড়ে চলে যাচ্ছেন, বাবা মায়েরা নিজেদের ছেলে মেয়েদের ডেকে নিচ্ছে। তো আপনি সিজাই এর আগে যেটা দাবি করেন যে আমরা এই যে মেজারটা করছি, যে কিভাবে ডক্টরদের সেফটি করা যায়, সেই সমস্ত কিছু ব্যবস্থা তো করছি। সুতরাং ডাক্তারদের আমরা অনুরোধ করব যে তারা আবার যেন তাদের কর্মবিরতি ছেড়ে কাজে যোগ দেন, কেননা ডাক্তাররা এই ধরনের জিনিস করলে সেটা তো একটা মানুষের পরিষেবা ব্যাহত হচ্ছে, বৃহত্তর মানুষ এটাতে অ্যাফেক্টেড হচ্ছে। তিনি একটা মানবিক দিক তুলে ধরার চেষ্টা করেন, কিন্তু ওই মহিলা আইনজীবী বলেন যে এই ধরনের যেখানে থ্রেটনিং আসছে, সেখানে কোনো সিকিউরিটি মেজার দিতে পারছে না রাজ্য সরকার। তো কিভাবে আপনি বলছেন যে এরপর কাজে ফেরত আসবে? কাজে ফেরত এলে এর থেকে বৃহত্তর কোনো ঘটনা ঘটবে না? তখন সলিসিটর জেনারেল তুষার মেহতাকে জিজ্ঞেস করেন, এবং কপিল সিব্বলকেও জিজ্ঞেস করেন, এবং কপিল সিব্বল তখন ব্যাকফুটে পড়ে গেছে, আর তো কিছু করার নেই। তো যে সিকিউরিটি মেজার আরজি করে আছে, সেখানে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী দিয়ে, সিআইএসএফ দিয়ে সিকিউরিটি দেবার কথা বলেন। এবার যে মুহূর্তে এই দাবিটা সিজিআই রাখেন, সাথে সাথে কপিল সিব্বল বলেন যে তাহলে কিন্তু পুলিশ কোনো রকম সিকিউরিটি দিতে পারবে না, কেননা এখানে কেন্দ্রীয় বাহিনীও থাকবে, পুলিশও থাকবে, এবং সেই জায়গা থেকে এই জিনিসটা চলতে পারে না। মানে রাজ্য সরকার পুরো ব্যাপারটাকে কতখানি ধ্যাসটামর পর্যায়ে নিয়ে গেছে, পুরো জিনিসটাকে কিভাবে ঘেঁটে দিতে চাইছে, এবং তাদের সদিচ্ছার কতখানি অভাব আছে, সেই জায়গাটাই তো প্রমাণ হয়ে যায়। সেখানে তো আরামসে, যে ঠিক আছে পুলিশ আসে, তার সঙ্গে অ্যাডিশনাল কেন্দ্রীয় বাহিনী আসছে, তাহলে সেখানে সিকিউরিটি অনেক বেশি টাইট হবে, কিন্তু তা না।
ওরা দিলে আমরা দেবো না, আমাদের দিতে হলে ওদেরকে দিতে দেবো না। মানে পুরো ব্যাপারটাকে নিয়ে ছেলে খেলা করার যে মানসিকতা রাজ্য সরকারের, সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। ইতিমধ্যে ওই মহিলা আইনজীবী যিনি কলকাতার বা পশ্চিমবঙ্গের ডাক্তারদের ফোরামের তরফ থেকে গিয়েছিলেন, তাকে প্রধান বিচারপতি জিজ্ঞেস করেছিলেন যে আপনি এক্সাক্ট ডেটাটা দিন যে কতজন হোস্টেলে আছে, কতজন হোস্টেল ছেড়ে পালিয়েছে। তিনি তখন ডেটাটা নিয়ে এসে বলেন যে এই হোস্টেলে 700 জন মতো টোটাল থাকে, যার মধ্যে 250 জন লেডি ডক্টর এবং বাকিগুলো হচ্ছে বয়েজ হোস্টেলে তারা থাকেন এবং একই ক্যাম্পাসের মধ্যে থাকেন। এই ঘটনার পর এখন যেটা দেখা যাচ্ছে, হার্ডলি 30 থেকে 40 জন গার্লস হোস্টেলে আছে এবং 60 থেকে 70 জন বয়েজ হোস্টেলে আছে। বাকিরা সকলেই কিন্তু এই থ্রেটনিংয়ের মুখে পড়ে ভয়ে বাড়ি থেকে চলে গেছে। তো তখন প্রধান বিচারপতি বলেন যে ঠিক আছে, কপিল সিব্বালের যখন এটা নিয়ে কোনো অসুবিধা নেই এবং সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনিও বলে দিয়েছেন যে তিনি সিআইএসএফ তিনি প্রোভাইড করতে পারবেন, সুতরাং এবার থেকে আরজি করের সুরক্ষার জন্য কেন্দ্রীয় বাহিনী সিআইএসএফই সেখানে থাকবে এবং 22 তারিখ সকালে সেখানে সিবিআইকেও কিন্তু রিপোর্ট দিতে হবে যে তারা তদন্তে কতখানি প্রোগ্রেস করলো এবং সেই জায়গা থেকে কলকাতা পুলিশকেও কিন্তু, রাজ্য সরকারকেও কিন্তু রিপোর্ট দিতে হবে। এই যে সেদিনকে রাতে ভ্যান্ডালিজমটা হয়েছিল, যে আরজি করে ঢুকে ভাঙচুরটা হয়েছিল, সেখানে তারা নাকি 37 জনকে গ্রেপ্তার করেছে, বিশাল প্রসিড করে ফেলেছে, ঠিক কতখানি তদন্তে প্রোগ্রেস করেছে, কি ব্যাপার আছে সেটাও তাদেরকে রিপোর্ট দিতে হবে। তো তখন বলেন যে আমাদের আরেকটু সময় দেওয়া হোক, এটা বৃহস্পতিবার নয় শুক্রবার, এইসব করে অনেক কথা টথা বলেন। তো ফাইনালি যেটা ঠিক হয়, বৃহস্পতিবার সকালে রিপোর্ট জমা পড়বে, সিবিআইয়ের তরফেও রিপোর্ট জমা পড়বে, রাজ্য সরকারের তরফেও রিপোর্ট জমা পড়বে। তারপর বৃহস্পতিবার একটা ব্রিফ হিয়ারিং হবে, খুব ছোট্ট একটা হিয়ারিং হবে এবং তারপর ডিটেলড হিয়ারিং যেটা, সেটা আগামী মঙ্গলবার হবে। এবং এই জায়গা থেকে প্রধান বিচারপতি চন্দ্রচূড় যেটা বলেন যে ডাক্তারদের কাছে তাদের সমস্ত রকম মেজার আমরা করছি এবং তাদের কিন্তু কাজে ব্যাক করে আসার জন্য আমরা আবেদন জানাচ্ছি। কিন্তু এখানে একটাই প্রশ্ন রয়েছে, যে পয়েন্টটা কিন্তু ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফে যিনি ছিলেন আইনজীবী, তিনি বলেন যে এরকম কিন্তু আগেও সুপ্রিম কোর্ট বা অন্যান্য কোর্ট বিভিন্ন নির্দেশিকা দিয়েছে, কিন্তু সেই নির্দেশিকা 2019 সালে হয়েছিল, কিন্তু এখন অবধি সেটা কোনো রকম কোনো ইমপ্লিমেন্ট হয়নি। মানে কীরকম এই যে বলে মমতা বন্দ্যোপাধ্যায় আমি উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিয়েছি, কীরকম ছ্যাঁচড়ামো করে রাজ্যটা চালাচ্ছে একবার দেখুন। যে নির্দেশিকা রাজ্য সরকার বা এই মেডিকেল সেগমেন্টের জন্য আজকে প্রধান বিচারপতি দিলেন, সেখানে বলা হচ্ছে পুরুষ মহিলাদের আলাদা আলাদা বাথরুমের ব্যবস্থা করতে হবে। ভাবতে পারছেন? তার মানে এই সিস্টেম নেই পশ্চিমবঙ্গে, সেই জন্যই তো এই পয়েন্টটা উঠলো। এটা একটা ভয়ঙ্কর জায়গা। তো যাই হোক, সেখানে বলেন যে এই যে আপনি নির্দেশিকাগুলো দিলেন, এগুলো শুনবেও না রাজ্য সরকার, কোনো রকম কোনো ব্যাপার নেই, তারা ডিনায়াল মোডে থাকবে, হ্যাঁ না করে ব্যাপারটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করবে। এটা যদি টাইম বাউন্ড হয় তবেই কিন্তু এটা ফ্রুটফুল জায়গায় যাবে। যাই হোক, সেই জায়গাটার বোধহয় ডিটেল শুনানি আজকে হওয়া সম্ভব ছিল না, তারপরে তো প্রধান বিচারপতিরা উঠে পড়লেন। কিন্তু যখন ডিটেল হিয়ারিং হবে নিশ্চয়ই এই জায়গাটা থাকবে। কিন্তু এই যে বলে স্বাস্থ্য ব্যবস্থায় উন্নতি করে দিয়েছি, আমি যা কাজ করে দিয়েছি, আগামী 400 বছরের কাজ করে দিয়েছি, সবটাই যে ঢপে চপ ভেজেছেন, সেটা আজকে আরেকবার সুপ্রিম কোর্টে প্রমাণিত হয়ে গেল। এবং এই মামলাটা স্বতঃপ্রণোদিতভাবে নিয়ে এটা যে একটা এক্সাম্পল সেট করে দিয়েছে সারা ভারতবর্ষের ক্ষেত্রে, এবং পুরো সিস্টেমটাকে রিলুক করার দরকার আছে। এবং এই ঘটনার পিছনে মমতা সরকার, মমতা প্রশাসন, মমতা পুলিশ যে নিজেদের দায় এড়াতে পারে না, তারা নিরীহ মানুষের উপর রাজ্যের শক্তি প্রয়োগ করে, রাষ্ট্রের শক্তি প্রয়োগ করে, নিজেদের বল প্রয়োগ করে, দমন পীড়ন করে মুখ বন্ধের চেষ্টা করছে। কিন্তু প্রকৃত জাস্টিস যেটা, সেই জায়গাটা দিতে, প্রকৃত প্রোটেকশন যেটা, সেটা দিতে তারা ব্যর্থ। এইটা কিন্তু আজকে সুপ্রিম কোর্টে বেআব্রু হয়ে গেল। ফলে সব মিলিয়ে আমি যেটা বলবো যে সুপ্রিম কোর্টের আজকের যা পদক্ষেপ ছিল, প্রধান বিচারপতির আজকের যা পদক্ষেপ ছিল, সেটা কিন্তু অত্যন্ত সদর্থক ছিল। এবং সেই জায়গা থেকে সামগ্রিকভাবে মমতা সরকার যে কতখানি অপদার্থ, কতখানি ব্যর্থ, সেটা আজকে সুপ্রিম কোর্টে নতুন করে যেন এস্টাবলিশ হয়ে গেল। এই ছিল আজকে সুপ্রিম কোর্টের মামলার আপডেট। কি বলবেন বন্ধুরা? আপনারা কতখানি খুশি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এই পদক্ষেপ নিয়ে? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।